আপনি জানেন কি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার মায়াপুরে রয়েছে পৃথিবীর সবথেকে বৃহত্তম হিন্দু মন্দির, যেখানে আপনি চাইলেই সপ্তাহের একদিন বা দুদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন, তাও একদম কম খরচে। আজকের এই পর্বে আমি আপনাদের নিয়ে যাব সেই মায়াপুরে। সঙ্গে তুলে ধরব কলকাতা শিলিগুড়ি যাবার NH-12 সড়ক পথের বর্তমান অভিজ্ঞতা আর যাবার পথে কৃষ্ণনগর মাদারসাটে আমাদের ব্রেকফাস্টের অভিজ্ঞতা। চলুন তবে শুরু করা যাক আজকের পর্বটি। নমস্কার, আমি অভি। নতুন একটি ভিডিওতে আপনাদের আবার স্বাগত। আর এই সেকেন্ড টাইম প্রায় 2 বছর মতন পর আবার একটি ভিডিও, যেটা কিনা আমি আমার বেডরুম থেকে শুরু করছি। লাস্ট পলাশি যখন গেছিলাম তখন করেছিলাম, আমার মনে আছে, তারপর হয়নি, সচরাচর হয় না। তো যে কথাটা বলতে শুরু করা এখন থেকে, আজকে আমরা মায়াপুর যাচ্ছি। মায়াপুর আমার বাড়ির একদম কাছে। আমি নদিয়া জেলার ছেলে, বাতকুল্লার ছেলে, এবং এখান থেকে আমাদের মায়াপুরের দূরত্ব এই ধরে নিন 22 কিলোমিটার মতো ম্যাক্সিমাম। তো এই যে রাস্তাটা আমার বাড়ি থেকে 45 to 50 মিনিটস, ম্যাক্সিমাম 1 আওয়ার টাইম লাগে বাইকে। আমি আমার বাইকে যাব, আর আমি আর রিম্পা দুজনেই যাবো আজকে। কারণ এখন বাজে প্রায় 11টা। আমরা প্রথমে আগে যাবো মাদারসাট, ব্রেকফাস্ট করবো, দেন মায়াপুরে। আর মায়াপুরে যে জন্য যাওয়া, মায়াপুরের নতুন মন্দিরের আরও একটা অংশ, মানে নিচের তো একটা অংশ উদ্বোধন হয়েছিল, এবার আরও একটি অংশ উদ্বোধন হয়েছে, আপনারা সবাই জানেন। তো সেটাও দেখতে যাব, আপনাদেরকেও দেখাতে যাব। চলুন তবে শুরু করা যাক আজকের এই পর্বটি। আর এই হলো মাদারসাট। অনেকে হয়তো চেনেন এটা, মানে এতটা বড় জায়গা, পার্কিংয়ের জায়গাও আছে। আর এখানে বসন্তের যে ছোঁয়া তা কিন্তু এসে গেছে মাদারসাটেও। আর এখানে কিন্তু বিয়ে বাড়ি টেবিল ভাড়া দেওয়াও হয়। ওভারঅল এই হলো মাদারসাট। চলুন তবে আজকে ব্রেকফাস্ট করে আমাদের বেরোতে খুব তাড়াতাড়ি। মাদারসাট মানে কিন্তু আমার কাছে হচ্ছে ধোসা, ব্রেকফাস্টের জন্য বিশেষ করে। আর এই হলো ধোসা, ওটা অলরেডি দিয়ে গেছে। খুব সুন্দর একটা ওয়েদার, দেখুন পাশের ফোয়ারা। যারা মাদারসাটে আসে তারা এই অ্যাটমসফিয়ারটা মোটামুটি জানেই, নতুন করে দেখবার কিছু নেই। এই অ্যাটমসফিয়ারের সঙ্গে সঙ্গে আমাদের ব্রেকফাস্ট হবে। মাদারসাটের ধোসা মানে সত্যি বলছি, মানে আমার যেমন লাগে, মানে ধরে নিন যে সাউথ ইন্ডিয়াতে অনেক রেস্টুরেন্টে গিয়ে আমি এত ভালো ধোসা পাই না, যেটা কিনা এখানে মানে পাই। তো এইখানটার এই ব্রেকফাস্টে ধোসার কোনো তুলনা হবে না, অসম্ভব সুন্দর টেস্ট। একবার যদি আসেন ধোসা প্রেমীরা কিন্তু অবশ্যই খাবেন। আর মাঝখানে মালিক অরিন্দদাকে বলছি, প্লিজ আমার জন্য অন্তত এই টেস্টে সারা জীবন রেখে দিন। আচ্ছা, আমাদের আর একটা অর্ডারও চলে এসছে, এটা হচ্ছে লাচ্ছা তন্দুরি মুরগা রোল। কে দেখো কেমন টেস্ট হয়। ফ্লেভারটা খুব সুন্দর না? আচ্ছা, এটা বোধহয় 85 নিল না, মোস্ট প্রবাবলি 75। আচ্ছা, শেষ পাতে যেটা চা ছাড়া আমার চলে না, সেই চা অর্ডার দিয়েছি। যারা কলকাতার দিক থেকে যাচ্ছেন মুর্শিদাবাদ, নর্থ বেঙ্গলের দিকে, তারা কিন্তু আসার পথে কৃষ্ণনগরে মাদারসাটে একবার ঢুকতে পারে। আশা করি আপনারা হতাশ হবেন না। ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক, 24 আওয়ার্স কিন্তু খোলা থাকে, ডিনার এনি টাইম। আচ্ছা, এখানে একবার দাঁড়ান। এটা হচ্ছে বাহাদুরপুর, আর এইখান থেকে সোজা চলে গেল শিলিগুড়ির দিকে। পেছন দিকটা ছেড়ে এলাম আমরা কৃষ্ণনগরের দিকে বা কলকাতার দিকে।
এখান থেকে বেথুয়াডৌরি ফরেস্ট 22 কিলোমিটার। আর এই যে দেখছেন না এখানে যে ফরেস্ট রেঞ্জটা দেখছেন, এটা হচ্ছে বাহাদুরপুর ফরেস্ট রেঞ্জ। এইখানে কিন্তু কিছুদিন আগে পেপারে পড়ছিলাম, মানে অনলাইন পোর্টালে পড়ছিলাম যে এই ফরেস্টটাকে পশ্চিমবঙ্গ সরকার এটাকে আর কি অভয়ারণ্যের আওতায় আনবে, এবং এখানে সাফারি টাফারি বিভিন্ন রকম যা থাকে আর কি একটা অভয়ারণ্যের যেমন বিভিন্ন কার্যকলাপ, তো সেটা কিন্তু শুরু করার চিন্তাভাবনা রয়েছে। এইটা হলো সেই বাহাদুরপুর। যারা এই নিউজটা চোখে দেখেছিলেন তার জন্য বলে দিচ্ছি, মায়াপুর যাবার পথে বা উত্তরবঙ্গ যাবার পথেই কিন্তু কৃষ্ণনগরের পরেই কিন্তু জাস্ট কৃষ্ণনগর থেকে 8-10 কিলোমিটারের মধ্যেই কিন্তু এই ফরেস্টটা। তো যারা যাবেন তারা কিন্তু একবার এইটা দেখতে পারেন। এটা এইখানে এখনও সেইভাবে কিছু নেই, অনেকে লোকালটা ঘুরতে টুরতে আসে বা ঘুরতেও সেভাবে আসে না, কিন্তু এইটা ভবিষ্যতে কিন্তু একটা অন্যতম নদীয়া জেলার টুরিস্ট স্পট হতে চলেছে। আচ্ছা, একটা বিষয় বলে দিই, এইটি হচ্ছে টিওবিপি মন্দির, আর মানে বড় মন্দির, নতুন মন্দির। আর মন্দিরের পেছনে এইটি হচ্ছে টিওবিপির অফিস। এখনো পর্যন্ত কিন্তু এইখান থেকে আপনাকে পারমিশন নিয়ে দুপুর 12টা এবং 4টে যদি জানতে পারলাম, এখান থেকে পারমিশন নিয়ে কিন্তু তবে আপনারা মন্দির প্রবেশ করতে পারবেন। এখনো পর্যন্ত মানে নতুন মন্দির গতকাল উদ্বোধন হয়েছে, মানে একটা যেটা নৃসিংহ ভবনটা। তো তারপরে কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার কোনো রকম কিছু জানতে পারিনি, কারণ আমি মেন যে গেট সেখানে গেলাম, সেখানে বললো যে প্রবেশ নিষেধ। তো টিওপি মন্দির এখানে এলাম, খানিকক্ষণ যে বাইরের সিকিউরিটি তার সঙ্গে বচসা হলো, অত্যন্ত মানে বাজে ব্যবহার। কিন্তু ভেতরে একজন প্রভু এলেন, তিনি আমাকে বুঝিয়ে বললেন যে দুপুর 12টা এবং বিকাল 4টে এই দুটো সময় কিন্তু আগের মতোই ভেতরে প্রবেশ করা যাচ্ছে। তো নর্মাল যে যেটা শুনেছিলাম যে হয়তো বা প্রতিদিন প্রবেশ করা যাবে, সে তেমন নয়। তো আমরা বর্তমানে 4টে পর্যন্ত অপেক্ষা করবো, এখন বেলা 2:30 বাজে। তারপর আমরা ভেতরে প্রবেশ করবো। ততক্ষণ পর্যন্ত আমরা মায়াপুরের এই ইস্কন চত্বরটা ঘুরে দেখবো এবং সঙ্গে আপনাদের দেখাবো। আর এইটি কিন্তু চন্দ্রোদয় মন্দির, এবং এখানে কিন্তু প্রবেশের জন্য একটা সময় রয়েছে, এবং এইখানটায় যে সন্ধ্যা আরতি এবং ভোরবেলা আরতি সেটা দেখবার জন্য মানুষের ভিড় হয়, এবং লেডিস জেন্টস পুরো আলাদাভাবে কিন্তু প্রবেশ করা হয়। আর এইখানে কিন্তু ফটোগ্রাফিও মানে প্রহিবিটেড, যার জন্য কিন্তু সবাই এখানটায় মানে ভেতরের ভিডিওটা দেখানো সম্ভব নয়। আর এখন এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে। আর এছাড়াও কিন্তু কোঞ্চ ভবনের ঠিক অপোজিটেই এইখানটা হচ্ছে মূল যে দরজা সেটা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এইখান দিয়ে ভেতর প্রবেশের জায়গা। আর এই হলো টিওপি নতুন মন্দির। আর এইখানটায় কিন্তু জুতা রাখার জায়গা। আর এখানে নতুন একটা নিত্যানন্দ মার্কেট হয়েছে, যাবে নাকি? চলো। আচ্ছা, এখানটায় গৌর পূর্ণিমা মহোৎসব উপলক্ষেই কিন্তু এখানে একটি মার্কেট নয়, এটা সম্ভবত একটা মেলা মতন বসেছে, প্রচুর স্টল রয়েছে, এবার ঘুরে দেখবো, চলুন। আমরাও এবার গোশালা যাব, এই গরুর গাড়ি করে এক্সপিরিয়েন্স নেব। বেশ অন্যরকম অভিজ্ঞতা। অনেক ধরনের গাড়িতে ওটা হয়েছে, কিন্তু গরুর গাড়িতে কিন্তু আজ পর্যন্ত ওটা হয়নি, আর প্রথমবার গরুর গাড়িতে। এবং এই গরুর গাড়ি করে যাওয়ার পথে যা যা দেখতে পারবো প্রত্যেকটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। এই যাওয়ার পথে কিন্তু এইখানে দেখুন পড়ছে যেটা অন্নদান কমপ্লেক্স। এই অন্নদান কমপ্লেক্সে কিন্তু মানে বিনামূল্যে ভোগ দেওয়া মানে প্রসাদ পাওয়া যায়। আর এটারও কিন্তু একটা নির্দিষ্ট টাইমিং আছে, স্ক্রিনে সেই টাইমিংটা আমি দিয়ে দিলাম। আর গোশালা যাওয়ার পথেই এখানটায় নতুন একটি
ভবন, মানে ভবন গড়ে হয়েছে, বেশ কটেজের মতন এগুলো, কিন্তু এগুলোতে কিন্তু এগুলো থাকবার জন্য ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এটা কিন্তু লোকাল মানে সাধারণ মানুষের জন্য নয়। সম্ভবত এটা যারা সদস্য এখানকার তাদের জন্যই এই প্রভুপাদ ভিলেজটা তৈরি করা হয়েছে। এই স্ট্রাকচারটা দেখে কিন্তু অনেকটা মানে বেশ লাক্সারিয়াস যে সমস্ত কটেজগুলো হয় সাউথ ইন্ডিয়ান, ঠিক সেই রকম আমার লাগছে। আমি হায়দ্রাবাদে বেশ কিছু জায়গাতে কিন্তু এই ধরনের কটেজগুলো দেখেছি, অনেকটা সেই রকম প্রভাবিত হয়ে কিন্তু এই যে স্ট্রাকচার সেটা কিন্তু রয়েছে। আর আমরা এখন বর্তমানে গোশালার দিকে। ভাড়া সম্পর্কে বলে দিই, এই গোশালা আসবার জন্য কিন্তু মাত্র 10 টাকা করে নেওয়া হয় পার হেড। আর 10 টাকার পরিবর্তে কিন্তু আপনারা এই গরুর গাড়িতে করে মায়াপুর ইস্কনের যে ক্যাম্পাস তাতে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে কিন্তু গোশালা পৌঁছে যেতে পারেন। তো যারা এখানে আসবেন তারা কিন্তু এই অভিজ্ঞতাটা অবশ্যই একবার নিতেই পারছে। বলে দিই, এইখানে হচ্ছে গোশালা, আর ঠিক গোশালার কাছেই রয়েছে এখানে স্মৃতি ভবন। যারা অনেক কম খরচে থাকতে চায়, গতা ভবনের থেকে ওদের একটা স্ট্যান্ডার্ড রেট থাকে, কিন্তু অনেক সস্তা তুলনামূলক। আর এই নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার রয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক এবং আই বাটন দিয়ে দেবো, তাহলে কিন্তু এই স্মৃতি ভবনের একবার চেষ্টা করতে পারেন যারা একটু কম খরচে থাকতে চাচ্ছেন একটু ভালো জায়গাতে। আচ্ছা, বলে রাখি এই গোশালাটা কি। এই গোশালা হচ্ছে অ্যাকচুয়ালি মায়াপুর ইস্কনের, যাকে আমরা বাংলা ভাষায় বলি হচ্ছে গোয়ালঘর, সেটি। এবং এখানটায় কিন্তু বিভিন্ন প্রজাতির গরু রয়েছে, এবং এইখানকার যে দুধ এবং এখান থেকে যে দুধ উৎপন্ন হয় সেই দুধ দিয়ে কিন্তু এখানকার বিভিন্ন রকম যে আপনারা ভোগে খান বা কিছু কিনে নিয়ে যান, বাইরে স্টোর রয়েছে, মানে দুধ জাতীয় যা পদার্থ তারা কিন্তু মানে ব্যবহৃত যা পদার্থ সেগুলো কিন্তু বাইরে বিক্রি হয়, সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন, কিনতে পারেন। আর যেহেতু মানে গোমাতা আমাদের হিন্দু ধর্মে একটা পবিত্র পশু, এবং সেই জন্য কিন্তু এখানটায় তাকে ঈশ্বর জ্ঞানে তাকে এখানে রাখা হয়, এবং সেইভাবেই তাকে এখানে দেখভাল করা হয়। হাত দাও, কিচ্ছু হবে না। আরে দাও না, হাত দাও, দাও। ওই দেখো, ওই দেখো। সমাধি মন্দিরের টাইমিংগুলো বলে দিচ্ছি কখন কি হয়। সেটা হচ্ছে 4:10 মঙ্গল আরতি, 7:30টার সময় দর্শন আরতি, 9টার সময় মিউজিয়াম ওপেন হয়, 3:30টার সময় ধূপ আরতি, 3:30টার সময় আবার মিউজিয়াম ওপেনও হয়, 8:35 রাত্রে মিউজিয়াম বন্ধ হয়ে যায়, 9টার সময় টেম্পল টোটাল এই মন্দিরটাই কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু সমাধি মন্দিরের কিন্তু পাশেই আর বলার দরকার নেই, এই হলো পিওভিপি, অর্থাৎ নতুন যে মন্দির। এখানটা একটা বাকযুদ্ধ চলে সবার মধ্যে, যে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির। দেখুন এই যে ডোমটা, এর যে চূড়াটা, সেই চূড়াটা কিন্তু অ্যাকচুয়ালি যদি অন্যান্য সবথেকে বড় যেটা রোমের চার্চ, সেই চার্চের থেকেও কিন্তু বা অন্যান্য তাজমহল বা যাই বলুন সবার থেকে কিন্তু এই ডোমটা কিন্তু বড়। কিন্তু হাইটের দিক থেকে যদি কোনো মন্দির বা চার্চের তুলনা করা হয় সেক্ষেত্রে কিন্তু ভ্যাটিকান সিটির পরে কিন্তু আসে, উচ্চতার দিক থেকে কিন্তু এটা দ্বিতীয়তম। সুতরাং হিন্দু মন্দির হিসাবে কিন্তু এটা পৃথিবীর সব থেকে বড়। লাইনটা দেখুন, ওইখান থেকে শুরু হয়েছে, এটা মহিলা লাইন। এই লাইনটা একদম এই পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে, আর ওদিকটা পুরুষদের লাইন। এ হচ্ছে পুরুষদের লাইন, এইখান থেকে গিয়ে এবার ঘুরে গেছে পুরোটা। রীতিমতন কিন্তু এখানে দেখা যাচ্ছে পুরো মানে গেট ভাঙচুর মতন অবস্থা। প্রচুর মানুষ। হাইডেটের অবস্থা এই মুহূর্তে এই রকম, জাস্ট দেখুন, মানে হাজার হাজার লোক। আলাদা হয়ে গেছিল, এত ভিড়। অবশেষে এই আমরা প্রবেশ করছি। এই সাইডটা কিন্তু সেভাবে এখনো কমপ্লিট হয়নি, অনেক আগে যেটুকু দেখেছিলাম তার থেকে একটু কাজ এগিয়েছে। আর এইটা হচ্ছে কিন্তু বাইরের অংশটা, এখান থেকেই
শিশু সমাধির মধ্যেও দেখা যাচ্ছে। আর এই হলো ভেতরে প্রবেশের পথ। আর যখন পুরোপুরি উদ্বোধন হবে তখন কিন্তু এই যে রাস্তা এইখান দিয়ে আনা হবে, কিন্তু বর্তমানে কিন্তু যেহেতু সম্পূর্ণ রেডি হয়নি, যার জন্য কিন্তু সে আগের মতোই পেছন দিয়ে কিন্তু আনা হচ্ছে। আর এক একটি এই মার্বেলগুলো কিন্তু রাশিয়া, ইন্ডিয়া, রাজস্থান বিভিন্ন প্রান্ত থেকে বলিভিয়ান মার্বেল এবং বিভিন্ন রকম ধরনের মার্বেল কিন্তু এখানে আনা হয়েছে। এবং যে স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু রাজস্থানের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার। এবং ভেতরে কিন্তু অনেকটা অংশে কিন্তু রোমের স্থাপত্য যেখানে দর্শন পাওয়া যায়। সব মিলিয়ে মানে বিশ্বের নানান রকম শিল্পকলা কিন্তু এখানে ফুটে তোলা হয়েছে। এই মন্দির কিন্তু বলে রাখবো যে আগামী প্রজন্মে একটা অন্যতম ছাপ রাখবে। আর এছাড়া কিন্তু ভেতর বৈষম্যকে জয় বিজয়ের এখানটায় বিশাল বড় মূর্তি রয়েছে। এইটি হলো প্রধান যে মন্দির অংশ, এইটি হলো সেইটি। আর এইখানে কিন্তু এই মন্দিরের বিগ্রহ কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে। এইখানে আছেন রাধা কৃষ্ণ এবং তার সখীরা রয়েছেন। এবং এখানে গৌর নিতাইয়ের যে পঞ্চতত্ত্ব যে বিগ্রহ সেটি রয়েছে। আর এই দিকটা সম্ভবত শ্রীলা প্রভুপাদের। হ্যাঁ, এইখানে কিন্তু সে মহাযজ্ঞ হয়েছিল। এই একটা ফ্লোরে কোথায় কি হবে এই নিয়ে কিন্তু আমি মানে বলতে গেলে এক প্রকার সবার প্রথম দিকে একটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওটা এখনো পর্যন্ত প্রায় 3.5 লক্ষ উপর বেশি মানুষ এখন দেখে নিয়েছেন। তো যারা দেখেননি তাদেরকে বলবো এই ডিটেলস নিয়ে যে ভিডিওটি, সেই ভিডিওটার আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ক্লিক করে কিন্তু দেখে নিতে পারেন। আপনারা যারা এখানে আসবেন তাদেরকে বলছি যে এখনো পর্যন্ত যে নিয়মে আমরা প্রবেশ করলাম তা হলো যে এখানটাতে দুপুর 12টা এবং বিকাল 4টে এই দুটো ভাগে কিন্তু এখানটায় লাইন দিয়ে প্রবেশ করা যায়। এখানে একটা ভুল ধারণা হয়েছিল, কি বলো, যে ভুল ধারণাটা হচ্ছে যে অনেক বিভিন্ন লোকে বিভিন্ন রকম বলছে, যেমন পুলিশগুলো বলছে যে মানুষজন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকুক, অধৈর্য হয়ে এমনিই চলে যাবে, সেই শুনে কেউ কেউ চলে গেল। আবার 50 টাকা টিকিট বললো। আমি কথা বলছি, এটা হচ্ছে আমরা প্রায় যে লাইনে দাঁড়িয়েছিলাম ছেলে মেয়ে আলাদা আলাদা লাইন। তো সেই লাইনে দাঁড়ানোর পর হাফ লাইন প্রায় ফাঁকা হয়ে গেল, কেননা 50 টাকা টিকিট নেওয়া হচ্ছে, সেই জন্য ফাঁকা হয়ে গেল। বলে দিই, এর বাইরে যে টিউবিপিজি হেলথ সেন্টারটা আছে এই প্লেসটা, সেটা প্রথম থেকে মিনিমাম 50 টাকা থেকে শুরু, আপনি এই মন্দিরের জন্য আপনি দান করতে পারেন। তো যখনই বলা হলো যে টিকিটের কথা, মানে একটা ভুল রিউমার ছড়িয়ে গেল, ফাঁকা হয়ে গেল। অনেকে বলে ব্যবসা, অনেকে বলছে বা ভালোই ব্যবসা, কিছু হচ্ছে না এখন, এটা করছে। আমার মতে যে এই যে এত বড় একটা কোটি কোটি টাকার যে মন্দির, এটা কোথা থেকে আসবে টাকা, কোথা থেকে তৈরি হবে? যদি 50 টাকা ন্যূনতম এই ওপেনিং এর আগে যদি নেওয়াও হয়, সেটা কি ভুল? আমার তো মনে হয় না ভুল। তাহলে এত বড় যে একটা মন্দির, তার টাকাটা কোথা থেকে আসবে? সেটা যদি আমাদের সামান্যতম দান, আমরা যদি ঘুরতে চাই সেখানে হাজার হাজার টাকা সাইট সিন করে চলে আসি, অথচ এখানে এসছি এই দর্শন করতে, সেইখানে এই মন্দির দর্শন করতে এসে তার যদি উন্নয়ন প্রকল্প যদি 50 টাকা যদি না দিই, তার জন্য চলে যাই এবং তাদের মানে এই ধরনের কথাবার্তা বলিস, আমার মনে হয় উচিত নয়। আমাদের হয়তো সবার সামর্থ্য নেই, তবে যার যতটা সামর্থ্য আছে আমার মতে হয়তো এগিয়ে আসা উচিত বলে আমার মনে হয়। আমি নিচে ডেসক্রিপশনে এখানকার যে ডোনেশনের যে লিঙ্ক, সেই লিঙ্ক দিয়ে দেবো, যদি আপনারা চান এখানে ডোনেট করতে পারেন। আর এই টোটাল মন্দিরটা কিন্তু তৈরি হচ্ছে ডোনেশনের উপর ভিত্তি করে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের সবারই উচিত একটু একটু করে এগিয়ে আসা। শুভ বুদ্ধির উদয় হোক, শ্রীকৃষ্ণ সবাইকে ভালো রাখুন। এই মন্দির খুব শীঘ্রই বিশ্ব দরবারের প্রতিষ্ঠা সম্পূর্ণরূপে এই আশাই করি। নৃসিংহ ভবনে ভেতরের আলো কিন্তু পুরোপুরি বন্ধ, তাই জন্য পুরো ভালো ছবি কিন্তু দেখতে পাবেন না, পুরোটাই প্রায় অন্ধকার, পুরোটাই প্রায় অন্ধকার। খুবই খুবই অবস্থা খারাপ, ছবি বুঝতে পারছি, তবুও চেষ্টা করছি আপনাদের দেখানোর। ভেতরটা একটু আলো জ্বালতে পারতো, এত ভক্ত যখন এসেছে। এই হলো মন্দির, এবং মন্দিরের গৃহদ্বার কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। আর এখানে কিন্তু নৃসিংহদেব প্রতিষ্ঠিত আছেন।
কতগুলো তথ্য মনে হলো আপনার সামনে তুলে ধরি, যেটা জানা দরকার। সেটা হচ্ছে যে এই যে মন্দিরে যে কটা মূর্তি আপনারা দেখলেন, নৃসিংহদেব থেকে শুরু করে গুরু পরম্পরা, রাধাকৃষ্ণ বা এখানটায় পঞ্চ তত্ত্বের যে মূর্তি আছে, এগুলো একটাও কিন্তু অরিজিনাল মূর্তি নয়। এগুলো প্রত্যেকটা ফাইবার মূর্তি, মানে মেন যে মূর্তিগুলো অলরেডি মন্দিরে আছে তার রেপ্লিকা বলা যায় এগুলি। এবং উদ্বোধনের জন্য কিন্তু এই রেপ্লিকাতেই উদ্বোধন করা হলো, কারণ কোনো মূর্তি ছাড়া তো একটা ভবন উদ্বোধন করা যায় না, মন্দিরের ভবন। তো 2026-27 সাল নাগাদ আশা করা যাচ্ছে, এখনো বাকি যে কাজ সেটুকু হয়তো হতে পারে। সেই সময় কিন্তু যখন ফুল উদ্বোধন হবে তখন কিন্তু ওই যে মূর্তিগুলি, আসল মূর্তিগুলি, তখন কিন্তু সেখান থেকে এনে এখানে রাখা হবে। আর তার আগে আমরা আশা রাখবো এই মন্দির বিশ্ব দরবারে আমাদের গৌরব আরো তুলে ধরবে, আমাদের হিন্দু ধর্মের প্রসার ঘটাবে, এবং এই মন্দির স্থাপনের পেছনে যে কারণ তা সম্পূর্ণ হবে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর আপনার মতামত কিন্তু আমাদের অবশ্যই জানাবেন, ভালো খারাপ হোক ডিসক্রিপশনে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। মায়াপুর ভ্রমণ দিয়ে কিন্তু আমাদের তীর্থ ভ্রমণ শুরু হলো বলতে গেলে, কারণ এরপরে আসছে বেনারস সিরিজ। তাই বেনারস সিরিজ যারা দেখতে চান, আমরা যেভাবে ঘুরেছি, আশা করি অনেক ইনফরমেশন যেগুলো আপনারা এখন দেখেননি, চেষ্টা করবো সেই ইনফরমেশন আপনাদের তুলে ধরবার জন্য। তাই আপনার রিকোয়েস্ট করবো যে অবশ্যই সেই বেনারস সিরিজে দেখবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না, আর সবাই মিলে একবার বলুন হরে কৃষ্ণ।